আজকে ইরান অনেক বড় একটা আক্রমণের ঘোষণা দিল। ইরানের বিপ্লবী গার্ডের দাবি অনুযায়ী জর্ডানের একটা ঘাঁটিতে, যেই ঘাঁটিটা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কৌশলগতভাবে বহুদিন ধরে সিরিয়াসলি ব্যবহার করত, সেই ঘাঁটিতে আক্রমণ করে কমপক্ষে ৩টা F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে। ইরানের বিপ্লবী গার্ডের দাবি অনুযায়ী আজকে ভোরে, মানে খুব সকালে, জর্ডানের একটা ঘাঁটিতে, যেই ঘাঁটিটা মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করত, এরকম একটা ঘাঁটিতে আক্রমণ করে ৩টা F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে। আরও ৩টা F-35 যুদ্ধবিমান সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে দাবি, এটা কি মিন করে? কেন জর্ডানের ওই ঘাঁটিটা গুরুত্বপূর্ণ? যদি এটা সঠিক হয়, তাহলে এটা এই অঞ্চলে এই যুদ্ধকে কিভাবে নতুন একটা মোড় দিতে পারে, এবং একই সাথে এই যুদ্ধ নিয়ে নতুন যে দুটো দেশে পাল্টা আক্রমণ চলছে, বা নতুন যে দুটো দেশকে যুক্ত করা হয়েছে, একটা হচ্ছে ইরাক, আরেকটা হচ্ছে মিশর, এগুলো কি অর্থ বহন করে? যুদ্ধটা কোন লেভেলে আছে, কোন পর্যায়ে আছে, কোন জায়গায় যাচ্ছে, এগুলো নিয়েই আলোচনা করব। যারা এখনো পর্যন্ত যোগ দেননি, তাদেরকে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি, এবং যারা যোগ দিয়েছেন তারা অবশ্যই একটু লিখে জানান যে আমাদের এই লাইভ অনুষ্ঠানটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগছে। এই মুহূর্তে আমার সাথে বিভিন্ন দেশ থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় অনেক দর্শক যোগ দিয়েছেন। আমরা লাইভটা শুধুমাত্র ইউটিউবে করছি, ফেসবুকে করছি না। আর এই লাইভের আগে আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম হারেদিদের নিয়ে। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। যারা দেখেছেন, আমি বিশ্বাস করি তারা ভিডিওটিকে উপভোগ করেছেন। ভিডিওটি তাদের অবশ্যই ভালো লাগার মতো একটা ভিডিও, এবং আমার নিজের কাছেও সেই ভিডিওতে এমন সব জিনিস ছিল যেগুলো আমি আগে জানতাম না। যা হোক, আমাদের আসল আলোচনায় আসি। আসল আলোচনা হচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে আজকে দুপুরের পরে যে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটি, এটা একই সাথে মুয়াফাক সালতি বিমান ঘাঁটি নামেও পরিচিত। মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে তাদের ব্যালিস্টিক মিসাইলের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ৩টা F-35 স্টিলথ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে, এবং আরও 3টা বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাটি হয়েছে 30শে জুলাই বৃহস্পতিবার ভোরের দিকে জর্ডানের পূর্বাঞ্চলীয় মরুভূমিতে অবস্থিত মার্কিন বিমান বাহিনীর পরিচালিত এই আল আজরাক বা মুয়াফাক সালাত বিমান ঘাঁটিতে এই হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড। তাদের দাবি অনুযায়ী তাদের ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি মার্কিন বিমানের পার্কিং র্যাম্প এবং রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারে আঘাত হানে। ইরানের দাবি অনুযায়ী এর আগের রাতে, অর্থাৎ বুধবারে, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে মার্কিন বিমান বাহিনী বাংকার বাস্টার বোমা দিয়ে 2টি আবাসিক বাড়িতে ভয়াবহ বিমান হামলা চালায়। সেই হামলায় এক শিশুসহ একই পরিবারের কমপক্ষে 3 জন নিহত হয়। ইরানের কথা হচ্ছে, জর্ডানের এই মার্কিন ঘাঁটিটা ব্যবহার করেই ওই হামলাটা চালানো হয়েছিল, সুতরাং ইরান তার প্রতিশোধ হিসেবে ওই মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিমান ধ্বংসের পাশাপাশি এই হামলায় ওই ঘাঁটিতে কর্মরত বেশ কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মীও নিহত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম, যেই সেন্টকম এই মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সব সামরিক
ঘটনা প্রবাহ এবং সব কার্যক্রম পরিচালনা করে, সেই সেন্টকমের দাবি হচ্ছে ইরানের এই খবরটি পুরোপুরি ভুয়া। ইরানের কোনো মিসাইল ওই বিমান ঘাঁটিতে আঘাত হানেনি এবং একটা বিমানও বিধ্বস্ত হয়নি। এমনকি এর আগে যখন এই হামলার কথাটি সকালবেলা এসেছিল যে জর্ডানে ইরানের ব্যালিস্টিক মিসাইল বা মিসাইল হামলা হচ্ছে, ঠিক তার কিছুক্ষণ পর জর্ডানের সেনাবাহিনী বলেছিল যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভোরবেলায় ইরানের নিক্ষিপ্ত এই মিসাইলগুলোর থেকে প্রায় সবগুলোই 5টা মিসাইলকে জর্ডানের আকাশে থাকা অবস্থায় ধ্বংস করা হয়েছে। এখন জর্ডান এবং আমেরিকার দাবি হচ্ছে কোনো মিসাইল এই বিমান ঘাঁটিতে আঘাত হানে নাই। ইরানের দাবি হচ্ছে 3টা মার্কিন যুদ্ধ বিমান তারা ধ্বংস করেছে। কার কথা বিশ্বাস করবেন? বড় একটা প্রশ্ন, তাই না? এখন আপনি যদি আমেরিকাপন্থী হন তাহলে আপনি ইরানের কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিবেন। আপনি বলবেন দূর ইরানে কোত্থেকে কোথায় তথ্য পাবে, সে কিভাবে জানবে? সে মিসাইল নিক্ষেপের ভিডিও পর্যন্ত হচ্ছে শেয়ার করতে পারে না। সে মিসাইল নিক্ষেপের ভিডিও শেয়ার করে যেখান থেকে নিক্ষেপ করা হয় সেখানে, যেখানে পড়ছে সেখানের কোনো ভিডিওই তো সে শেয়ার করতে পারে না। তাহলে সে কিভাবে জানবে যে হচ্ছে ওইখানে কয়টা বিমান নষ্ট হয়েছে, কয়টা বিমান পুরোপুরি ধ্বংস হয়েছে, আবার সেনাবাহিনীও মারা গেছে? এত কিছু সে কিভাবে হচ্ছে ক্লেম করতে পারে? এই ধরনের দাবির কোনো ভ্যালু নেই, আপনি বলতে পারেন। আবার আপনি যদি ইরানপন্থী হন তাহলে আপনি বলবেন যে অবশ্যই এটা নিহত হয়েছে, এমনকি আরও বেশি নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময়ই এই জিনিসগুলোকে লুকিয়ে রাখে এবং ইসরায়েলও সবসময় এই জিনিসগুলোকে লুকিয়ে রাখে। পশ্চিমাদের কাজই হচ্ছে এই তথ্যগুলোকে লুকিয়ে রাখা। সুতরাং ইরান যেটা বলেছে সেটাই সঠিক। আর আপনি যদি নিরপেক্ষ হন তাহলে আপনি খুঁজবেন, সত্যের পিছনে যাওয়ার চেষ্টা করবেন যে ঘটনাটা কি হতে পারে, অথবা উভয় পক্ষকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করবেন। আসলে আমরা সেটা করার চেষ্টা করি। এর আগে ইরান দাবি করেছিল যে সে মার্কিন যুক্তরাষ্ট্রের 200 সৈন্যকে হতাহত করেছে এই গত 15 দিনের যুদ্ধে। আমেরিকা বলেছিল কিসের 215 জন? 100 মতো সৈন্য কোনো মতে একটু আহত হয়েছে, এখান থেকে ওখান থেকে একটু কেটে গেছে, তারা হচ্ছে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আবার হচ্ছে তারা যুদ্ধে চলে গেছে। এটা বলেছিল আমেরিকা। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম যখন ওই আহত সৈন্যদের কিছু সৈন্যের সাক্ষাৎকার নিয়ে তারপর প্রচার করা শুরু করলো এবং পেন্টাগন থেকে কিছু গোপন নথি বের করে প্রচার করা শুরু করলো, এবং সেই নথিতে দেখা গেল যে 200-র বেশি, 215 জন বা তারও বেশি সৈন্য আহত হয়েছে এবং কমপক্ষে যে গত 15 দিনের যুদ্ধে 4-5 জন সৈন্য নিহত হয়েছে। তখন তারা স্বীকার করতে বাধ্য হলো, নিজেরা স্বীকার করলো। এখন সেই কথাকে আপনি যদি ধরে নেন তাহলে কি ধরতে হবে? যে হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটতে পারে, হতে পারে। তারা শুরুর দিকে স্বীকার করে না, পরবর্তীতে স্বীকার করে। এমনকি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি বলেছেন যে আমরা এই হতাহতের ঘটনাগুলো, ক্ষয়ক্ষতির ঘটনাগুলো প্রচার করি না, কারণ হচ্ছে এখানে আমাদের কিছু কৌশল আছে। কৌশলটা কি? কৌশল হচ্ছে আমাদের সৈনিকদের মোরাল মোটিভেশন হাই রাখার জন্য এবং সৈনিকদের পরিবারকে আস্তে আস্তে তথ্যগুলো দেওয়ার জন্য, সেই পরিবারকেও সান্ত্বনা দিয়ে দিয়ে তাদের কাছে এই তথ্যগুলো শেয়ার করার একটা কৌশল হিসেবে আমরা তথ্যগুলো সাথে সাথে জানাই না, মিডিয়ায় জানাই না। এখানে আপনি আরও অনেক কিছু যুক্ত করতে পারেন। আমেরিকা যে এই তথ্যগুলো জানায় না এটা সে বলেছে। এখন এই তথ্যগুলোকে নিরপেক্ষ বিচার বিশ্লেষণে কিভাবে আপনি বাস্তব বলবেন যে হ্যাঁ এই ঘাঁটিতে হামলা হয়েছে কিনা? এই কাজগুলো করা হয় মূলত বিভিন্ন ধরনের কমার্শিয়াল স্যাটেলাইট কোম্পানির স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে, স্যাটেলাইটে তোলা ছবির মাধ্যমে। যেমন ধরুন, কালকে স্যাটেলাইটে তোলা ছবিতে যদি ওই বিমান ঘাঁটিটা দেখানো হয় এবং আজকে স্যাটেলাইটে তোলা ছবিতে যদি বিমান ঘাঁটিটা দেখানো হয় এবং দুটো পাশাপাশি করে যদি হচ্ছে দেখা হয় এবং বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, ওখানে গতকালকে
এই কয়টা বিমান ছিল, আজকে এই কয়টা বিমান আছে। গতকালকে এই জায়গাগুলো একেবারে ক্লিয়ার স্পষ্ট ছিল। কোনো ধরনের ধোঁয়া কুণ্ডলী, আঘাতের চিহ্ন কিছুই ছিল না। আজকে এটা হয়েছে। এটা দেখলে আপনি বুঝতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে যখন এই পশ্চিমা কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আঘাত হানে, তখন এই প্রাইভেট স্যাটেলাইট ইমেজ বিক্রিকারী কোম্পানিগুলো বলে কি যে আমরা স্যাটেলাইট ইমেজগুলো শেয়ার করব, কিন্তু ঘটনা ঘটার 10 দিন 11 দিন পরে। অথচ ইউক্রেন যদি রাশিয়াতে হামলা করে এবং রাশিয়ার হামলায় যদি ক্ষয়ক্ষতি হয়, সেটা কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যেই সেটা স্যাটেলাইট ইমেজ তারা শেয়ার করে। অথবা আমেরিকা যদি ইরানের পারমাণবিক ঘাঁটি বা পরমাণু স্থাপনায় আঘাত হানে, সেটার ছবিটা তখন শেয়ার হয় সাথে সাথে, যে হ্যাঁ এই ইরানের এই পরমাণু ঘাঁটিতে এইভাবে আঘাত হয়েছে, এই আঘাত হয়েছে, ওই জায়গায় এই ক্ষয়ক্ষতি হয়েছে, ওখানে একটা কি বলে, ওখানে একটা ট্রাক ছিল, ট্রাকের নিচে একটা বিড়াল ছিল, বিড়ালটা পর্যন্ত হচ্ছে মারা গেছে। তুমি কি মনে করো আমেরিকা ওখানে কি ধ্বংস চালিয়েছে তুমি বুঝতে পারছো? আপনাকে এইভাবে করে সে বিশ্লেষণটা দেখাবে। কিন্তু যখন ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোতে, জর্ডানে, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, বাহরাইনে কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা আপনি চাইতে যাবেন, বলবেন না ওখানে আমরা নতুন, আমাদের একটা পলিসি আছে, সেই পলিসিটা হচ্ছে কি যে বিশাল এই আরব জনগোষ্ঠীকে ভয় ভীতি না দেখিয়ে বরং আমরা সেই আরব জনগোষ্ঠীকে নিরাপদে রাখার জন্য আমরা এই স্যাটেলাইট চিত্রগুলো ব্যবহার করতে পারি না। এখন এই যে ইরান স্টিলথ যুদ্ধ বিমানকে আঘাত করলো, এর আগেও আপনারা জানেন যে ইরান বলেছিল যে আমি একটা F-35 যুদ্ধ বিমানে আঘাত করেছি। আমেরিকা বলছে না, কিসের আঘাত করেছে, এরকম কোনো কিছু হয়নি। পরবর্তীতে সে বলছে যে হ্যাঁ ইরানের একটা মিসাইল আমার এই যুদ্ধ বিমানে আঘাত করেছিল, এটা পরবর্তীতে বলে সে। এখন দেখা যাক যদি এটা সঠিক হয়, তাহলে এটা হবে এই যুদ্ধের ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ, ইরাক যুদ্ধ, ইরান যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, এই যুদ্ধের ইতিহাসের সবচাইতে বড় ঘটনা। এটা আপনাকে নিউ ইয়র্ক টাইমস, এটা আপনাকে হচ্ছে কি বলে ওয়াশিংটন পোস্ট, এটা আপনাকে অবজারভার, টেলিগ্রাফ, তারপরে হচ্ছে দি টাইমস, এরা কখনোই, বিবিসি, সিএনএন, এরা কখনোই হাইলাইট করবে না যে যেই যুদ্ধ বিমানকে আমেরিকা আনটাস্ট, কেউ এটাকে টাচ করতে পারবে না, দেখতে পারবে না, ধরতে পারবে না, বুঝতে পারবে না, শুনতে পারবে না, তার আগেই হচ্ছে সে উড়াল দিয়ে গিয়ে শত্রুকে ধ্বংস করে চলে আসবে, শত্রু বুঝতেই পারবে না যে কোত্থেকে কি হলো, সেই যুদ্ধ বিমানকে তার ঘাঁটিতে বসে থাকা অবস্থায় যদি ইরানের মতো একটা দেশ ব্যালিস্টিক মিসাইল মেরে 3টাকে ধ্বংস করতে পারে, বাকি 3টাকে বিধ্বস্ত বা আংশিক ক্ষতি করতে পারে, এটা বিশাল ব্যাপার। তারপর আর একটা কথা হচ্ছে কি, আমেরিকার এই অঞ্চলে যতগুলো ঘাঁটি আছে, এই ঘাঁটির মধ্যে ইরানের টার্গেটের সবচাইতে দূরের ঘাঁটি হচ্ছে জর্ডানের ওই ঘাঁটি। যে ইরানের যে ট্যাকটিক্যাল মিসাইলগুলো আছে, সেই মিসাইল যেন ওই ঘাঁটিতে গিয়ে না পৌঁছতে পারে, সেই মিসাইল যেন ওই ঘাঁটিতে গিয়ে না পৌঁছতে পারে, এবং সে ইরানের টার্গেটের কাছাকাছি কোনো ঘাঁটিতে F-35 যুদ্ধ বিমান রাখে নাই, সে যুদ্ধ বিমান রেখেছে ওই জায়গাতে, ওই জায়গাতে তার শুধুমাত্র জর্ডান বলে না যে আমি আমার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইরানের মিসাইলগুলোকে ধ্বংস করেছি। কিসের জর্ডানের এয়ার ডিফেন্স সিস্টেম? এইখানে আমেরিকার F-35 যুদ্ধ বিমান, আমেরিকার সেনাবাহিনী, আমেরিকার শুধু F-35 যুদ্ধ বিমান, আমেরিকার রিফুয়েলিং বিমান, আমেরিকার হচ্ছে কি বলে কমান্ড কন্ট্রোল বিমান, এগুলো সব এই ঘাঁটিতে। আর সেই ঘাঁটিকে রক্ষা করার জন্য আমেরিকা তার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, তারপরে ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম, এগুলো সে ব্যবহার করবে না, করছে না। সেই জায়গায় গিয়ে এই F-35 যুদ্ধ বিমানকে আঘাত করা যদি করেই থাকে, বিশাল বড় একটা ঘটনা। এবং আমেরিকার এই যে F-35 নিয়ে সারা বিশ্বে তার যে একটা ব্যাপক ভাব, এই প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। যে কারণে ঘটলেও সে যদি একেবারে মানে প্রচার না করে আর পারছেই না, বড় ধরনের স্ক্যান্ডাল হয়ে যাচ্ছে, বিশাল বিশাল তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, যদি এরকম হয় তখন হয়তো সে এটা শেয়ার করবে, সে স্বীকার করবে না। তো এটা বাস্তব জিনিস, কি জন্য সে স্বীকার করবে? সে বলবে যে হ্যাঁ ভাই আমার তিনটা না, আসলে এখানে 6টা না, আরো একটা 7টা আসলে আমাদের ধ্বংস হয়েছে,
সে বলবে না তো, কারণ সে তো এইটাই এখন সবচেয়ে তার মানে বিমানের মধ্যে যুদ্ধ বিমান, এটা নিয়েই তো সে খেলতেছে এখন সবার সাথে, তুরস্কের সাথে সে খেলতেছে এটা নিয়ে। আমি তোমাকে F-35 যুদ্ধ বিমান দেবো না। কেন দেবো না? কারণ তুমি কি রাশিয়ার কাছ থেকে হচ্ছে কিনেছো, S-400 কিনেছো। F-35 কেন দিবে না? কারণ হচ্ছে এটা সুপার ডুপার যুদ্ধ বিমান। এটা ঠিক যে F-35 সুপার ডুপার যুদ্ধ বিমান, কিন্তু তুমি সেই সুপার ডুপার যুদ্ধ বিমান তো রক্ষা করতে পারছো না। এখন এই সামরিক সামরিক ক্ষেত্রে এই ধরনের একটা জিনিস আছে। সেই জিনিসটা হচ্ছে কি, যে আপনার কোনো অস্ত্রই তো হচ্ছে মানে না আরকি, কি বলে? সবকিছুর উপরে না। যে এটা কেউ কোনোভাবেই ধ্বংস করতে পারবে। বিষয়টা তো সেরকম না। প্রত্যেকটা অস্ত্রেরই একটা পাল্টা আঘাত করার মতো একটা ক্ষমতা থাকে, একটা অস্ত্র থাকে। হোক সেটা F-35, হোক সেটা S-400, বা হোক সেটা আরো বড় কিছু। থাকবেই, যেহেতু এটা অস্ত্র, যুদ্ধের ময়দানে আপনি করতেছেন। সুতরাং এখানে আঘাত করা সম্ভব হবেই। কিন্তু যেই ভাইবটা ছিল যে এটাকে হচ্ছে কোনোভাবেই আমি টাচ হতে দেব না, সেই জিনিসটা। এখন গেল এটা। এই যে আঘাতটা কি, কি বিষয় মিন করে? ১ নম্বর হচ্ছে আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ইরাক, এই সবগুলো দেশে আমেরিকার ঘাঁটি আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। এই ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে যদি জর্ডানের এই ঘাঁটিতে গিয়ে আমেরিকার F-35 যুদ্ধ বিমান ১টা না, ২টা না, ৩টা না, ৬টা ধ্বংস করতে পারে, তাহলে এই অঞ্চলে আমেরিকার অন্য যত ঘাঁটি আছে সবগুলো ঘাঁটি কাঁপাকাঁপি করবে। এই অঞ্চলে আমেরিকার ঘাঁটির বাইরে যেই সমস্ত দেশের ঘাঁটি আছে, তাদের যদি নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেরকম শক্তিশালী না থাকে, তারাও কাঁপাকাঁপি করবে। এবং ওই কাঁপাকাঁপি দেখে তখন দেখবেন যে এরা বিভিন্ন জনের সাথে গিয়ে হচ্ছে নতুন নতুন চুক্তি করবে। হয়তোবা আব্রাহাম চুক্তিতে ঢুকবে একজন, কেউ বলবে যে ঠিক আছে আমি আমেরিকার সাথে আরো বড় চুক্তি করব, কেউ বলবে যে আমি ইউরোপের সাথে আরো বড় চুক্তি করব, কেউ বলবে আমি তুরস্কের সাথে আরো বড় চুক্তি করব, কেউ বলবে আমি চীনের সাথে আরো বড় চুক্তি করবে। কারণ তখন এটা একটা বড় খবর হবে। এখন এক দর্শক প্রশ্ন করেছেন যে ইরান রাশিয়া থেকে Su-34 পেয়েছে কিনা? না, পায় নাই। এখন ইরান এই যে আক্রমণগুলো করছে, এই আক্রমণের ক্ষেত্রে ইরানকে হেল্প করছে কে? এটা একটা বড় প্রশ্ন। ইরানকে কে হেল্প করছে? এখন বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। কেউ বলছে রাশিয়া হেল্প করছে, কেউ বলছে চীন হেল্প করছে, কেউ বলছে চীন রাশিয়া হেল্প করছে, কেউ বলছে ইরানকে কেউ হেল্পই করে নাই, সে নিজেই এগুলো চালাচ্ছে। এখন হেল্প করুক আর নাই করুক, অথবা কেউ হেল্প করুক অথবা নিজেই চালাক, তার কাছে এই ধরনের টেকনোলজি অন্তত আছে যে সে এই আক্রমণগুলো চালানোর আগে এক্স্যাক্ট লোকেশন কোন জায়গায় ওই বিমানগুলোর, সেটাকে সে ১,০০০-১,৫০০ কিলোমিটার দূর থেকে ঠিকই টার্গেট করে সেখানে হামলা চালাতে পারছে। দ্বিতীয় হচ্ছে, সে এই যে সৈন্যগুলো নিহত হওয়ার খবরগুলো বলে, আহত হওয়ার খবরগুলো বলে, যখন সেই তথ্য যখন সে শেয়ার করে, তার মানে হচ্ছে তার সেই তথ্য পাওয়ার মতো স্যাটেলাইট গোয়েন্দা শক্তি অথবা হিউম্যান গোয়েন্দা শক্তি তার আছে। এখন এটাকে বড় করে দেখা হয় না, কারণ এটা নিয়ে হচ্ছে কেউ ভাইব তোলে না। এটা নিয়ে কেউ ভাইব তোলে না। অন্যটা নিয়ে ভাইব তোলা হবে। ইরানের কোনো একটা জায়গায় আক্রমণের এটা কিভাবে হয়েছে, এইভাবে হয়েছে, ওইভাবে হয়েছে, ভাইব তোলা হবে। আমরাই তুলি। কিন্তু এই যে তথ্যগুলো সে শেয়ার করতেছে, এই তথ্যগুলো তো আপনি জাস্ট হচ্ছে আক্রমণ করতেছেন। আমি বহুবার এর আগে বলে আসছি যে ইরান আক্রমণ করে, ঠিক আছে আক্রমণ করতেছে, কিন্তু সে আক্রমণ করার পরে সে ওখানের তথ্য জোগাড় করতে পারে না। এর আগে পারে নাই, বহুবার এরকম ঘটেছে। ১২ দিনের যুদ্ধে সে পারে নাই, শেয়ার করতে পারে না যে কি ঘটেছিল, কোন জায়গায় কতটুকু আক্রমণ হয়েছিল। কিন্তু এবারে সে পারতেছে, আরো করতেছে, যে এই জায়গায় মানে আপনি যখন স্পেসিফিক বলবেন যে ৩টা ধ্বংস হয়েছে, ৩টা এরকম হয়েছে, স্বাভাবিকভাবেই এটার একটা বিশেষ যোগ্যতা থাকে। আপনি যদি বলেন যে বহু বিমান ধ্বংস করে বলেছি, পুরো বিমান ঘাঁটি ধ্বংস করে, তো আমার ফাইজলামি করো নাকি?
তো এটা একটা বড় বার্তা দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা এই আঘাত কিভাবে সহ্য করবে? যদি সত্যি সত্যি ইরান এই আঘাতটা করে থাকে, আমেরিকা এটার প্রতিশোধ নিতে চাইবে। অন্য কোনো বাহানা দেখিয়ে, অন্য কোনো ছুতো দেখিয়ে, অন্য কোনো কিছু দেখিয়ে সে এটার বিরুদ্ধে আঘাত করবে। বলবে যে হ্যাঁ, ইরান অমুক জায়গায় আঘাত করেছে এই জন্য। আমেরিকার রাষ্ট্রপতি পর্যন্ত বলছে যে জর্ডানে ইরান যে আঘাত করেছে সেই আঘাতের প্রতিশোধ হিসেবে আমি আরো বড় আঘাত করব। কেন তার আরো বড় আঘাত করতে যেতে হচ্ছে? কারণ হচ্ছে ওইখানে সে বড় একটা ব্যথা পাইছে। যাই হোক, দেখা যাক এটা কোথায় যায়। কিন্তু এখন নতুন জিনিস হচ্ছে, নতুন দুটো ঘটনা হচ্ছে ইরাক এবং মিশর। ইরাক হচ্ছে এইদিকে একেবারে তুরস্কের সীমান্তে আসা, মিশর হচ্ছে ওইদিকে আফ্রিকার সীমান্তে যাওয়া। এখন এই ইরাক আর মিশর এর মানে হচ্ছে, এই দুটোতে আক্রমণের মানে হচ্ছে যুদ্ধটা আরো বিস্তৃত হচ্ছে। এতদিন পর্যন্ত যুদ্ধটা ছিল পারস্য উপসাগর এবং উপসাগরের আশেপাশে। এখন সেই উপসাগর পেরিয়ে আরো দূরে চলে যাচ্ছে। বাবাল মানদেবে যখন ঘটনাগুলো ঘটা শুরু করলো, ঠিক সেই ঘটনাগুলো ঘটার কয়েকদিন পরে মিশরে আক্রমণ। গতকালকে মিশরের ভূমধ্যসাগরের একটা বিমান, এই একটা সমুদ্র বন্দরে থাকা জাহাজে ড্রোন আক্রমণ হয়েছে। মিশর আজকে বলছে যে হ্যাঁ, ড্রোন আক্রমণ। গতকালকে সে বলেছিল, একটা না দুটো জাহাজে, গতকালকে সে বলেছিল যে এই জাহাজে আগুন ধরেছে, জাহাজের ডকে আগুন ধরেছে। কেমনে আগুন ধরেছে বলছে আমরা দেখবো বিচার বিশ্লেষণ করে। আজকে বলছে ড্রোন আঘাত এনেছে। কে এই কোথার থেকে এসেছে এই ড্রোন? মিশর বলছে আমি জানি না কোথা থেকে এসেছে, কিন্তু কেউ এখনো পর্যন্ত দাবিও করে নাই যে ড্রোনটা কোথা থেকে এসেছে। এখন এই গেল একদিক। আরেকটা হচ্ছে ইরাকে। ইরাকে গত পরশুদিন, গতকালকে এবং আজকে ইরাকে সৌদি আরব আক্রমণ করেছে, ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে। আক্রমণ করার পরে সৌদি আরব বলছে যে আমি ইরাকের উপর আক্রমণ করছি, আমি এই আক্রমণ আর বাড়াতে চাই না, আমি ইরাকের সাথে উত্তেজনা বাড়াতে চাই না, আমি চাই ইরাক থেমে যাক। আমার উপরে যদি আর কোনো আক্রমণ না হয় তাহলে আমি আর আক্রমণ করবো না, কিন্তু আমার উপরে যদি আক্রমণ হয় তাহলে আমি এমন আরো বেশি আক্রমণ করবো। এর মানে কি? মানে হচ্ছে যে আমি আক্রমণ করতেছি, আরো করব। এখন ইরাক বলছে যে আমার ভূমি থেকে, আমার ভূখণ্ড থেকে সৌদি আরবের দিকে কোনো একটা মিসাইল নিক্ষেপ করা হয় নাই। কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে ইরাকের ভূখণ্ড থেকে ইরানপন্থী হাসদি সাব্বিরা সৌদি আরবে মিসাইল নিক্ষেপ করেছে। এই কথার উপরে সৌদি আরব এবং আমেরিকা বলছে ঠিক আছে, চলো হাসদি সাব্বির উপর আক্রমণ করি। আক্রমণ করেছে ইরাকের ভূখণ্ডে। এখন ইরাকের প্রধানমন্ত্রী, ইরাকের সরকার বলছে যে না, আমার ভূখণ্ড থেকে কোনো আক্রমণ হয় নাই, এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। যদি দিতে পারে তাহলে দেখ, প্রমাণ দেওয়ার আগে কেন তারা হচ্ছে ধাম করে চলে আসে যে হ্যাঁ তোমার এখান থেকে আক্রমণ হয়েছে? প্রমাণিত কেউ আমাকে দেয়নি। এটা হচ্ছে তার কথা। কথা তো সত্য যে ভাই আমার ওখান থেকে আক্রমণ হয়েছে, তুমি এখন তোমার ওখানে গিয়ে একটা মিসাইল পড়লো, তুমি সাথে সাথে বললো হ্যাঁ এই মিসাইল যদি হচ্ছে দক্ষিণ দিক থেকে আসে তাহলে হুতিরা করতে পারে, আর যদি উত্তর দিক থেকে আসে তাহলে ইরাক করেছে। তোমার তো সহজ, টার্গেট করা সহজ, বললেই হয়ে গেল। দুনিয়ার কেউ এটা নিয়ে প্রশ্ন করবে না যে ইরাক হয়ে করেছে যে বলছো, প্রমাণটা কি? ইরাক নিজেই বলছে আমাকে প্রমাণ দাও। এখন এই যে ইরাকের উপরে আক্রমণ করানো, যে ইরাক থেকে যদি এটা যায় ইরাকের উপর আক্রমণ হবে। আবার মিশর, এখন মিশরে কে করেছে? মিশরের কথা হচ্ছে যে আমার উপরে যে আক্রমণটা হয়েছে, আমি সেই আক্রমণের যে আক্রমণ করেছে তাকে খুঁজে বের করে শাস্তি দেবে। সেটা যদি কোনো একটা দেশ হয়, অথবা সেটা যদি সেখানকার গোয়েন্দা তথ্যে এরকম বেরিয়ে আসে যে মিশরের উপরে এই আক্রমণটা ইরান বা ইরানপন্থী কোনো গোষ্ঠী করেছে, তখন মিশর কি করবে? ঠিক আছে, আমার উপর আক্রমণ করেছে, আমি তো এই যুদ্ধের কোনো জায়গায় নাই, ঠিক আছে আমিও মারিয়ে দিলাম। এখন বলতে পারেন ভাই, মিশরের গোয়েন্দা সংস্থা যদি এরকম একটা তথ্য পায় তাহলে সেটাকে আপনি কি বলবেন? মিশরের গোয়েন্দা সংস্থা কতটুকু হচ্ছে নিজের তথ্যকে নিজে ফ্যাক্ট চেক করতে পারে? এটা বললেন না যে সৌরভ ভাই আপনি ফ্যাক্ট চেকিং করেন, আপনার কাছ থেকে শিখবে তারা ফ্যাক্ট চেকিং। না, সেটা আমি বলছি না। ফ্যাক্ট চেক বলতে এই মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের গোয়েন্দা সংস্থা এখনো পর্যন্ত তাদের পাওয়া গোয়েন্দা তথ্যগুলো মানে স্বতন্ত্রভাবে তারা যাচাই করার মতো ক্যাপাসিটি তো তাদের নাই। এই যে একটা ড্রোনের পথ
এবং সেই ড্রোন কোন দিক থেকে কিভাবে আসছে, ড্রোনটা কোন জায়গায় আঘাত করছে, কোথা থেকে আসছে, কোন জায়গায় এসে পড়েছে, এটার যে পুরো বিশ্লেষণ করার জন্য তার যেই টেকনোলজি এবং যেই পরিমাণ এক্সপার্টিস দরকার সেটাই তো নাই। আমরা বলি না মধ্যপ্রাচ্যের অমুক দেশের গোয়েন্দা সংস্থা, ভাই কার গোয়েন্দা সংস্থা কতটুকু কাজ করে? 10 বছর আগ পর্যন্ত তুরস্কের গোয়েন্দা সংস্থা যা করতো সব হচ্ছে এই সিআইএ, মোসাদের এসের গোয়েন্দাদের তথ্যের উপরে ভিত্তি করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আমেরিকার দূতাবাস পর্যন্ত তুরস্কে থেকে বলে গেছে 6 বছর আগে বলে গেছে, 6 বছর না 10 বছর মতো হবে, বলে গেছে যে আমরা যদি তুরস্কের সরকারকে তথ্য না দিতাম, ওই যে কু হয়েছিল না 2016 সালে, ওই কুয়ের আগে আগের সময়, যে আমরা যদি তুরস্কের সরকারকে তথ্য না দিতাম তাহলে তুরস্কের সব জায়গায় বোমা ফুটতো। যতটুকু বোমা বন্ধ করতে পারছে এটা তো আমাদের দেয়া তথ্যের কারণে। ভাই এম্বাসি বলছে, এম্বাসি। এজন্য এই যে আমেরিকার বিভিন্ন জায়গায় এম্বাসি আছে না, আফগানিস্তানের জায়গায় দুনিয়ার সবচেয়ে বড় এম্বাসি আমেরিকার, কি করে তারা একটু এখানে, কি কাজ তাদের সেখানে? এই এম্বাসির কাজ কি রে ভাই? এম্বাসির কাজ কি? ভিসা দেওয়া, তাই না? বড় কাজ তো এটা, ভিসা দেওয়া আর দুই দেশের সম্পর্ক রক্ষা করা। এম্বাসি গোয়েন্দাগারি করে, গোয়েন্দা। আপনার দেশের গোয়েন্দা সংস্থা চালাচ্ছে সে ওইখানে বসে বসে। আপনার দেশের